আসসালামু আলাইকুম। আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমরা কথা বলবো মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য আমাদেরকে একটা চ্যাপ্টার কিভাবে এফেক্টিভলি পড়তে হবে। সো দেখো, সবাই কিন্তু সেম বই পড়ে, সেম ক্লাস করে, সেম ম্যাটেরিয়ালস ইউজ করে। তাও কেউ চান্স পায়, কেউ চান্স পায় না। কেউ মার্ক বেশি পায়, আবার কেউ মার্কই পায় না। এখানে আসলে ডিফারেন্সটা কে ক্রিয়েট করে? ডিফারেন্সটা কিন্তু তৈরি হয়ে যায় যখন একটা স্টুডেন্ট এফেক্টিভলি পড়ে। অর্থাৎ যেই স্টুডেন্ট একটা চ্যাপ্টার বা একটা সাবজেক্ট বা টোটাল প্রিপারেশনটা এফেক্টিভলি নেয়, তার কিন্তু চান্স হয়। আর যে নেয় না, তার সেক্ষেত্রে চান্স হয় না। সো মেইন ডিফারেন্স ক্রিয়েট করবে চান্স পাওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু তুমি নিজেই, আমরা না। সো আজকে আমরা কথা বলবো যে কীভাবে একটা চ্যাপ্টার আমরা এফেক্টিভলি পড়তে পারি। তাছাড়াও একটা দুঃখের কথা বলি, তুমি তোমার আশেপাশে অনেক ফ্রেন্ডকে দেখবা অ্যাডমিশন টেস্ট শেষে, তুমি জানো যে সে ছেলে অনেক বেশি পড়ছে বা সেই মেয়ে অনেক বেশি পড়ছে, তোমারই ফ্রেন্ড, কিন্তু তাও সে চান্স পায়নি। কারণটা কি? কারণটা হলো সে কাজের জিনিস বাদ দিয়ে অকাজের জিনিস বেশি পড়তো। আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যারা আসলে অনেক বেশি পড়ছে, কিন্তু তাও চান্স হয় না। এটা সত্য। আমরা জানি যে বেশি পড়লেই হয়তো চান্স হয়, কিন্তু না, কেউ যদি অকাজের জিনিস বেশি পড়ে, তার আসলে লাভে লাভ কোনো কিছুই হয় না। সো প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা সাবজেক্ট আমাদের কিন্তু এফেক্টিভলি পড়তে হবে। অ্যান্ড প্রতিটারই একটা জেনারেলাইজড রুল আছে যে আমাদেরকে মেডিকেলে চান্স পাওয়ার জন্য এভাবেই পড়তে হবে। সো এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবা। অ্যান্ড আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও বানাইছি তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট ভিডিও হবে এটা। সো চলো আমরা শুরু করি। সো যেকোনো একটা চ্যাপ্টার পড়া শুরুর আগে আমাদেরকে ২ টা পূর্ব শর্ত পূরণ করতে হবে। ২ টা পূর্ব শর্ত কি? একটা হলো আমাদের দাগানো বই থাকা লাগবে আগে থেকেই। এটা একটা আমি উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তোমার কালকে সমন্বয় এবং নিয়ন্ত্রণ, এই চ্যাপ্টারটার উপরে এক্সাম। এখন তোমরা বেশিরভাগ মানুষজন কি করো? যে কালকে যেহেতু এক্সাম, আমি আজকে সকাল ১১ টায় পড়তে বসবো। অ্যান্ড তোমরা ১১ টার দিকে পড়তে বসো ঠিকই, কিন্তু শুরুটাই করো পিডিএফ দেখে বই দাগানোতে। এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ যখন তুমি এই ১১ টার দিকে পড়তে বসলা, তুমি মনে ঠিক করে নিছো যে, "না, আমি ১১ টার দিকে পড়তে বসছি। কালকে পরীক্ষা, এখন ভালো মতন পড়তে হবে।" ওই সময় কিন্তু তোমার কনসেনট্রেশন থাকে পিকে, অর্থাৎ সবথেকে বেশি মনোযোগ ওই সময়ই থাকে। কিন্তু ওই কনসেনট্রেশনটা তোমরা ইউজ করতে পারো না ঠিক মতন। তুমি দেখবা যখন তুমি পিডিএফ দেখে বই দাগাচ্ছ, তখন কিন্তু তোমার খুব একটা পড়া হচ্ছে না। ইভেন মুখস্থও হচ্ছে না। উল্টা এখানে টাইমটা ওয়েস্ট হয় বেশি। তাহলে ভাই কি করব? তুমি তোমার পড়ার টাইমটা বাদ দিয়ে অন্য টাইমে বইটা দাগাও। আমি ক্ষেত্রে কি করতাম, যখন আমার পড়তে ভাল লাগতো না, এটা সবারই হয়। আমার যখন পড়তে ভাল লাগতেছে না, তখন আমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে রিলস না দেখে সুন্দর মতন বই দাগাইতাম। তাহলে আমার টাইমটাও ইউটিলাইজ হচ্ছে, সাথে অল্প কিছু পড়াও আমার হচ্ছে। অথবা আমি আমার বোনকে দিয়ে দিতাম যে, "সারা", আমার বোনের নাম সারা, "সারা, আমার বইটা একটু দাগায় দাও।" তাহলে আমি যখন সকালে ১১ টায় পড়তে বসবো বা যখন আমার পড়ার মন চাইছে যে না, এখন থেকে আমি পড়তে বসবো, তখন আমার আগে থেকে একটা দাগানো বই থাকতেছে and আমি পিক কনসেন্ট্রেশন নিয়ে পড়তে বসতেছি। সো পড়তে বসার আগে বা একটা চ্যাপ্টার পড়া শুরু করার আগে তোমার অবশ্যই এই চ্যাপ্টারটা দাগানো থাকতে হবে অ্যান্ড এটা ফলো করার ট্রাই করবা। পড়তে বসার সময় দাগানো, এটা আমার কাছে ইউজলেস মনে হয় অ্যান্ড আমার সাথে যে কেউ এগ্রি করবে। কারণ ওই পিক কনসেন্ট্রেশনের টাইমে তুমি যদি বই দাগাও, তাহলে আসলে লাভে লাভ কোনো কিছু হয় না। সো পড়তে বসার আগে অবশ্যই একটা দাগানো বই তোমার যেন টেবিলে থাকা চাই। অর্থাৎ তুমি যেন অন্য টাইমে বইগুলা দাগায় রাখো। এরপর আমাদেরকে একটা জিনিস লাগবে, সেটা হলো খাতা আর কলম। আমার সাথে সকল মেডিকেল স্টুডেন্ট এগ্রি করবে। তোমার যেকোনো সিনিয়র ভাইয়া অথবা আপুকে জিজ্ঞেস করতে পারো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় মুখস্থ বিদ্যার গুরুত্ব অপরিসীম। একদম উদ্দীপকের মতন। অর্থাৎ এখানে মুখস্থ বিদ্যার গুরুত্ব বেশি। অবশ্যই বেসিক বা কনসেপ্ট ক্লিয়ারের আমার ঝামেলা আছে, বাট এটা কম। কিন্তু মুখস্থ বিদ্যা বেশি। সো অবশ্যই আমাদেরকে যেগুলো মুখস্থ করা লাগবে বইয়ের মধ্যে, সেগুলো কিন্তু আমাদেরকে একটু লিখে মুখস্থ করতে হবে। যদি তুমি লিখে মুখস্থ করো, তাহলে কিন্তু ওই মুখস্থটা বেশি হয়, ভালো হয়, বেশিদিন খেয়ালও থাকে। সো অবশ্যই পড়ার আগে একটা খাতা এবং কলম টেবিলে নিয়ে বসবা, যেন যেগুলা তোমার মুখস্থ করতে কঠিন হচ্ছে, শুধুমাত্র সেগুলা লিখতে পারো। তোমাকে সব লিখে মুখস্থ করার দরকার নেই। তোমার কাছে যেটা ইম্পোর্টেন্ট মনে হচ্ছে, পাশাপাশি তোমার কাছে যেটা কঠিন মনে হচ্ছে, শুধুমাত্র সেটা একটু লিখে মুখস্থ করার ট্রাই করবা। সো তুমি অবশ্যই একটা চ্যাপ্টার পড়া শুরু করার আগেই ওই চ্যাপ্টারটা দাগানো বই রাখবা, সাথে একটা খাতা আর একটা কলম নিয়ে বসে যাবা। ঠিক আছে? সো এই ২ টা পূর্ব শর্ত তুমি পূরণ করলা। এবার তুমি পড়তে বসলা। যে না, আমি ১১টা বাজছে, এখন আমি পড়তে বসবো। ১১টার দিকে বসে তোমার সবার ১ম কাজ হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক এনালাইসিস করা বা এরিয়া মার্কিং করা। এখন ভাইয়া, আমি এরিয়া মার্কিং কেন করব? এটার টোটাল ৩ টা কারণ আছে। অ্যান্ড এটা খুব মনোযোগ দিয়ে শুনবা। ১ম কারণ হলো যে আমার যেন রিভিশন দিতে সুবিধা হয়, এজন্য আমি এরিয়া মার্কিং করব। তুমি এখন পেপার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ বা পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল কিন্তু এক্সাম দিচ্ছ না, কিন্তু কয়েকদিন পর দিতে হবে।
এখন থেকে 2.5 মাস পর তুমি কিন্তু পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দিবা। এখন মজার কথা হলো পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনালের আগে তুমি মাঝখানে গ্যাপ পাবা 1 দিন। এই 1 দিনের মধ্যে হয় তোমাকে 12টা চ্যাপ্টার পড়তে হবে যদি পেপার ফাইনাল হয়, আর যদি সাবজেক্ট ফাইনাল হয় তখন তোমাকে কিন্তু 24টা করে চ্যাপ্টার পড়তে হবে। সো এই 24টা করে চ্যাপ্টার পড়া বা 12টা করে চ্যাপ্টার পড়া 1 দিনের মধ্যে এটা কিন্তু কোয়াইট টাফ। সো এই জন্য আমরা যখন একটা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবো বা এরিয়া মার্কিং করবো, তখন আমরা বুঝতে পারবো যে ওই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কেমন, যে এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছরে কি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয় নাকি প্রশ্ন হয় না বললেই চলে, প্রশ্ন হলেও কয়টা হয়। যেমন আমার উদ্ভিদ বিজ্ঞানের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো কোষ রসায়ন। আমি যদি একটু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে এমন ইতিহাস আছে যে শুধুমাত্র এই চ্যাপ্টারটা থেকেই 5টা এমসিকিউ আসছে। আবার তুমি যদি ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা দেখো তাহলে দেখবা যে এই চ্যাপ্টারটা থেকে খুব একটা প্রশ্ন হয় না, যখনই হয় তখনই ওই ব্রায়োফাইটা টেরিডোফাইটার বৈশিষ্ট্য, ওই টেরিডোফাইটা বাহ্যিক গঠন থেকেই প্রশ্ন হয়, এর বাইরে থেকে খুব একটা প্রশ্ন হয় না, সেটা মেডিকেল ভার্সিটি 2 জায়গাতেই। সো যখন তুমি এটা জানলা, সামনে যখন পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দিবা তখন তোমার কাজটা কী হবে? তখন তোমার কাজটা হবে যে আমি কোষ রসায়নটাতে একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো, একটু বেশি সময় নিয়ে পড়বো, অ্যান্ড এরপরে যতটুকু বাকি থাকবে আমার কাছে সময়, সেইটুকু সময় ধরে আমি ব্রায়োফাইটা টেরিডোফাইটা রিভিশন দিব। ইভেন এমনও যদি হয় যে না ভাই আমার ব্রায়োফাইটা টেরিডোফাইটা রিভিশন দেওয়ার সময় হচ্ছে না, বা যেগুলো আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার না সেগুলো আমার রিভিশন দেওয়ার সময় হচ্ছে না, তখন তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ওই এরিয়া মার্ক করা জায়গাগুলো একবার রিভাইজ দিয়ে যাওয়া, তাহলে তাও তোমার মোটামুটি একবার প্রিপারেশনটা কভার হচ্ছে, তাই না? সো তোমার যেন রিভিশন দিতে সুবিধা হয় এই জন্য অবশ্যই আগে আমাদেরকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে বা এরিয়া মার্কিং করতে হবে, ঠিক আছে? 2 নাম্বার কারণ হলো যে তুমি কমন মিস্টেক করবা না, অর্থাৎ কমন এমসিকিউ ভুল করবা না। এই কমন এমসিকিউ যদি তুমি ভুল করো তাইলে কিন্তু তোমার মামা চান্স কোনোদিনও হবে না। তুমি একটা জিনিস খেয়াল রাখবা, যে হলো কমন এমসিকিউ বা টিপিক্যাল কোয়েশ্চেন ভুল করে সে কোনোদিনও চান্স পায় না। তোমাদের সমস্যাটা হলো কি জানো, তোমরা অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন নিয়ে বেশি লাফালাফি করো। এই অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন কিন্তু পারে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার টপ 50 মানুষজন। তোমাকে তো টপ 50 হইতে হবে না, তোমার তো লাগবে একটা সিট। সো অবশ্যই অ্যাটিপিক্যাল প্রশ্ন নিয়ে আমাদের বেশি লাফালাফি করা যাবে না। আমাদেরকে এতটুকু এনশিওর করতে হবে যেন আমি যতগুলো টিপিক্যাল এমসিকিউ আছে বা যতগুলো কমন এমসিকিউ আছে যেগুলো জায়গা থেকে বারবার প্রশ্ন আসে সেগুলোর একটা এমসিকিউ যেন আমি ভুল না করি। সো তুমি যদি এইটুকু এনশিওর করতে পারো তাহলে সেখানেই তোমার চান্স হয়ে গেছে, ঠিক আছে? এরপরে কারণ হচ্ছে যে আমরা যেগুলো এরিয়া মার্ক করে রাখছি, যে জায়গাগুলো থেকে বিগত বছর বারবার প্রশ্ন আসছে, এগুলো থেকে আসা প্রশ্ন বা এই যে জায়গাগুলো আছে আমার, এগুলোতে আমি একটু ইম্পর্টেন্স বেশি দিব, ঠিক আছে? যেন আমি ভুল না করি সামনে। দেখো যখন তুমি সমন্বয় এবং নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা খুললা, তুমি দেখলা যে এখানে 4টা টপিক থেকে বিগত বছরের সব থেকে বেশি প্রশ্ন আসছে। আমার ব্রেইনের কাজ বা মস্তিষ্কের কাজ, হরমোনের ছক, স্নায়ু ছক আর চোখ, এই 4টা টপিক থেকে আমার ঘুরে ফিরে বারবারই প্রশ্ন আসছে। সো তুমি যখন একটা চ্যাপ্টার পড়া শুরুর আগেই দেখলা যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, বারবার প্রশ্ন আসছে অ্যান্ড এই জায়গা থেকেই প্রশ্ন আসছে অ্যান্ড তুমি ওগুলো বইয়ের মধ্যে দাগায় রাখলা, তখন তুমি যখন দাগানো বইটা পড়া শুরু করবা, যখনই ওই জায়গাটা আসবে তখনই কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ড এমনিতে অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে বলবো বাবা এই জায়গাটাতে একটু ইম্পর্টেন্স বেশি দে। সো পড়ার টাইমেই কিন্তু আমার যেগুলো এরিয়া মার্কিং করা জায়গা আছে বা ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে এগুলোতে কিন্তু আমরা বেশি ফোকাস দিয়ে দিচ্ছি আমাদের নিজেদের অজান্তেই, আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যাচ্ছে দেখে। সো এই জন্য আমাদেরকে অবশ্যই একটা চ্যাপ্টার শুরু করার আগেই এরিয়া মার্কিং করতে হবে বা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগায় রাখতে হবে। পাশাপাশি দেখতে হবে যে এই চ্যাপ্টারটা আসলে ইম্পর্টেন্ট কেমন। তুমি যখন একটা চ্যাপ্টার পড়ার শুরুতেই দেখে নিচ্ছ যে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, তখন কিন্তু এটা তোমার সারা জীবন খেয়াল থাকবে। যখন তুমি পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল দিবা তখন তোমার রিভিশন দিতে সুবিধা হবে, ঠিক আছে? এরপরে আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলাম বা এরিয়া মার্কিং করলাম, এরপর আমরা কি করব, এরপর সুন্দর মতন দাগানো বই যেটা আমি আগে থেকেই দাগায় রাখছি ওটা নিয়ে বসে যাব অ্যান্ড লিখে লিখে মুখস্থ করার ট্রাই করব। এই দাগানো বই নিয়ে আমি অনেক প্ল্যাটফর্মে দেখছি যে 3 কালারের মার্কার ইউজ করে তারা বই দাগায়, যেটা লাল কালার সেটা নাকি সব থেকে ইম্পর্টেন্ট, তারপর সব থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো নাকি 5 স্টার, তারপর 3 স্টার, তারপর 2 স্টার দাগানো লাইন। এগুলা আসলে টোটালি একটা স্ক্যাম, জাস্ট স্টুডেন্ট ধরার জন্য। তোমার যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো সবগুলাই ইম্পর্টেন্ট, যেগুলো দাগানো লাইন সেগুলো সবগুলোই আমাকে পড়তে হবে। শুধুমাত্র যেগুলো আমার এরিয়া মার্কিং করা টপিক বা ইম্পর্টেন্ট টপিক সেগুলোতে আমার বেশি ফোকাস দিতে হবে। টপিক 5 স্টার 3 স্টার হয়, লাইন কখনো 5 স্টার 3 স্টার হয় না। সো তোমার লাগবে একটা কম্প্যাক্ট দাগানো বই, তুমি যেই বই দেখেই দাগাচ্ছ ওই দাগানো বই সব কিছুই তোমাকে পড়তে হবে, সবগুলো দাগানো লাইনই পড়তে হবে। আর এরিয়া মার্কিং করা টপিকগুলোতে একটু বেশি ফোকাস দিতে হবে।
এটাই হলো নিয়ম। এইভাবেই আমরা পড়ছি। যে সকল ভাইয়া আপুরা তোমাকে 5 স্টার লাইন, 3 স্টার লাইন, 2 স্টার লাইন দাগায় দিচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করবা যে ভাইয়া আপনার বইটা কি এভাবে দাগানো ছিল? তাদের বই কিন্তু এভাবে দাগানো ছিল না। তারা পড়ছে এইভাবেই, একটা যেকোনো দাগানো বই নিয়ে ঠাড়ায় মুখস্থ করতো, ইম্পর্টেন্ট টপিকগুলোতে একটু বেশি ফোকাস দিত। কিন্তু এখন যেহেতু তাদের স্টুডেন্ট ধরতে হবে, এটা কিন্তু একটা টোটাল স্ক্যামিং করে তারা। ঠিক আছে? যে 5 স্টার, 3 স্টার, 2 স্টার লাইন। আল্লাহ মালুম এটা কী জিনিস জানি না। সো আমরা এরিয়া মার্কিং করবো, তারপর দাগানো বই পড়বো। দাগানো বই আমরা একটু লিখে লিখে মুখস্থ করলাম, অর্থাৎ তোমার মেইন বই পড়া শেষ হয়ে গেল। এরপর আমরা কি করবো ভাইয়া? এরপর আমাদেরকে পড়তে হবে অনুশীলনী। প্রতি বছর, বিগত 7 বছরের প্রতি বছরই মেডিকেল ভর্তি পরীক্ষাতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির 50 to 70% কোয়েশ্চেন ডিরেক্ট অনুশীলনী থেকে আসে। সো মেইন বই পড়া শেষ আমার, সাথে সাথে আমাকে অনুশীলনী নিয়ে বসে যাইতে হবে। আর অনুশীলনীগুলো ভাইয়া আমরা কীভাবে পড়বো? অনুশীলনীগুলো আমরা পড়বো হলো বুঝে বুঝে মুখস্থ। কি বললাম? আমরা অনুশীলনী বুঝে বুঝে মুখস্থ করবো। অর্থাৎ তুমি বুঝলা, ঠিক আছে, খুব ফাইন, এবার ঠাড়ায় মুখস্থ। এখন ভাইয়া আমরা বুঝে বুঝে মুখস্থ কেন করবো অনুশীলনী? দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি 1 ঘন্টায় 100টা এমসিকিউ দাগাচ্ছ, অর্থাৎ প্রতিটা এমসিকিউর জন্য তুমি গড়ে 30 সেকেন্ডের মতন সময় পাচ্ছ। সো এই কারণে আমাদেরকে অনুশীলনী প্রশ্ন যেহেতু আসবেই, সেহেতু আমরা যদি একটু বুঝে বুঝে মুখস্থ করি তাহলে খুব তাড়াতাড়ি এমসিকিউগুলো দাগা দিয়ে আসতে পারবো। এই জিনিস আমিও করছিলাম, আমার বড় ভাই এএসএম আনাস ফেরদৌস সেও কিন্তু করছিল। অর্থাৎ অনুশীলনীর প্রশ্ন আমাদেরকে বুঝতে হবে আগে, খুব ভালো কথা, এরপর ঠাড়ায় মুখস্থ। ঠিক আছে? আর অনুশীলনী কোন কোন রাইটার অনুশীলনী পড়বো এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার এবং তপন স্যার, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার এবং কবির স্যার, এবং বায়োলজির ক্ষেত্রে তোমার অক্ষরপত্র প্রকাশনীর যে বইগুলো আছে ওটার অনুশীলনী এবং মাজেদা ম্যাডামের অনুশীলনী পড়লেই হয়ে যায়। সাথে যদি এক্সট্রা টাইম থাকে তাহলে তুমি আলিম স্যারের অনুশীলনী পড়তে পারো। ঠিক আছে? এটা এক্সট্রা। এই যে কয়েকটা অনুশীলনীর নাম বললাম না, এই কয়েকটা অনুশীলনী পড়লেই মোর দেন এনাফ, তোমার আর কোনো অনুশীলনী লাগবে না। তোমার গুহ স্যারেরও অনুশীলনী লাগবে না, তোমার শেলু স্যারেরও অনুশীলনী লাগবে না, কারণ এগুলো থেকে প্রশ্ন হয় না। প্রশ্ন হইলে এই কয়েকটা অনুশীলনী থেকেই ঘুরে ফিরে প্রশ্ন হয়। সেই কয়েকটা অনুশীলনী একটু ভালো মতো পড়বা অ্যান্ড বুঝে বুঝে মুখস্থ করবা। অর্থাৎ আমার মেইন বই পড়া শেষ, সাথে সাথে আমি অনুশীলনী নিয়ে বসে যাব। এরপর যদি তোমার ইচ্ছা হয় অ্যাড করতে পারলে ভালো, সেটা হলো আমরা এক্সট্রা রাইটারের ইনফো পড়বো। এখন এক্সট্রা রাইটার ইনফো নিয়ে আমি সিপারের একটা ভিডিও দিছি, একদম অবশ্যই এটা দেখে আসবা। তা বাদ দিয়েও আমি বলে দিই, যদি তুমি এক্সট্রা রাইটার ইনফো পড়তেই চাও, এখন থেকে পড়ো, চ্যাপ্টার ওয়াইজ পড়ো। একবারে বসে পুরো বইয়ের এক্সট্রা রাইটার ইনফো আমি মুখস্থ করবো, এটা আসলে জীবনও হয় না। তোমাকে চ্যাপ্টার ওয়াইজ এক্সট্রা রাইটার ইনফো বা টপিক ওয়াইজ এক্সট্রা রাইটার ইনফো মনে রাখতে হবে বা খেয়াল রাখার চেষ্টা করবা। এখন যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছো যে ভাইয়া এক্সট্রা রাইটার ইনফো আমি পড়তেই চাচ্ছি না, খুব ভালো কথা, তাইলে সেক্ষেত্রে আমি বলবো যে মাজেদা ম্যাডাম এবং আমার আজিবুস স্যার, এই দুইটা রাইটারের প্রতিটা চ্যাপ্টার শেষে চ্যাপ্টারের সারাংশ থাকে, তুমি সুন্দর মতন সারাংশগুলো পড়ে যাও, কমসে কম এইটুক করো, তাহলে তুমি অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকবা। তো আমরা একটা চ্যাপ্টার কীভাবে পড়বো? আমাদেরকে অবশ্যই আগে থেকে একটা দাগানো বই থাকতে হবে। আমি পড়া শুরু করলাম, প্রথমে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বা এরিয়া মার্কিং করে আমার ইম্পর্টেন্ট টপিকগুলো দাগায় রাখতে হবে অ্যান্ড দেখতে হবে যে এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কেমন, যে এখান থেকে প্রতি বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয় নাকি এই চ্যাপ্টারটা থেকে একেবারেই প্রশ্ন হয় না। 2 নাম্বার কাজ হলো আমরা সুন্দর মতন দাগানো বইটা নিয়ে বসে যাব, খুব ভালোভাবে মুখস্থ করব। যেই ইম্পর্টেন্ট টপিকগুলো বা যেই এরিয়া মার্কিংগুলো আমি আগে মার্ক করে রাখছি সেগুলোতে একটু বেশি ফোকাস দিব। অ্যান্ড তুমি না বললেও, তোমাকে যদি আমি নাও খেয়াল করে দিই, তুমি যদি শুরুতেই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো তাইলেই তুমি এমনিতেই ওখানে বেশি ফোকাস দিবা। এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ করে। ঠিক আছে? এরপর আমি সুন্দর মতন অনুশীলনী পড়বো, বুঝে বুঝে মুখস্থ করবো। যে কয়টা অনুশীলনীর নাম বললাম সে কয়টা অনুশীলনী পড়লেই হয়। অ্যান্ড এরপর তুমি যদি চাও এক্সট্রা রাইটার ইনফো পড়তে পারো, যদি নাও চাও তাও তুমি কমসে কম আমি যে 2টা রাইটারের কথা বললাম এই 2টা রাইটারের সারাংশগুলো একটু দেখিও। ঠিক আছে? এইটা করলেই আমাদের কিন্তু একটা চ্যাপ্টারের ফুল প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়, কিন্তু তোমরা অনেকে এটা করো না। সো এই যে আমার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, এরপরে যদি তোমার কাছে সময় থাকে এক্সট্রা, তাহলে তুমি গাইড বই সলভ করো, টেস্ট পেপার সলভ করো, তোমার যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা হলো একদম বেসিক, অর্থাৎ এগুলো তোমাকে মাস্ট করতেই হবে চান্স পাওয়ার জন্য। ঠিক আছে? আমি এখানে তোমাদের একটা মজার জিনিস দেখাই, দেখো এইটা কিন্তু আমাদের কোর্সের ইউনিভার্সাল পিডিএফ। এই ইউনিভার্সাল পিডিএফে আমরা প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের মেইন বই যেমন দেখাই দিছি, পাশাপাশি অন্যান্য রাইটারের সবথেকে ইম্পর্টেন্ট যে ইনফোগুলো আছে ওগুলো কিন্তু হাতে কলমে লিখে দিছি আমরা। অর্থাৎ তুমি যখন এটা পড়বা, পিডিএফটা দেখে দাগাইলা, এরপর যদি শুধু একবার রিডিং দাও তাহলেই কিন্তু তোমার এক্সট্রা রাইটার ইনফো পড়া হয়ে যাচ্ছে। অ্যান্ড ট্রাস্ট মি, এক্সট্রা রাইটার ইনফো পড়তে কিন্তু তোমার 10 মিনিটের বেশি সময়ও লাগবে না, কারণ এখানে আমরা সবথেকে ইম্পর্টেন্ট ইনফোগুলাই দিছি। ঠিক আছে? এরপর আরেকটা মজার জিনিস দেখাই তোমাকে।
এই যে আমাদের এক্সট্রা রাইটারের যে সারাংশগুলো থাকে, যেগুলো আমি তোমাদের পড়তে বলি, ওই সারাংশগুলোও আছে। পাশাপাশি আমি যে অনুশীলনীগুলোর কথা বললাম, ওই অনুশীলনীগুলোও আছে। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আমার হাজারি স্যার, কবির স্যার, ইসাক স্যার, তপন স্যারের অনুশীলনীগুলো কিন্তু আমরা দিয়ে রাখছি। এখানে বায়োলজিটা দেখাচ্ছি, দেখো এখানে অনুশীলনীগুলো আছে যেমন, আবার সারাংশ আছে। আরেকটা তোমাদের মজার জিনিস দেখাই, এটা হলো কিন্তু আমাদের এরিয়া মার্কিং পিডিএফ। এটা দেখো কোষ রসায়ন চ্যাপ্টারটার একটা মাত্র পেজ। তুমি যদি বইটা পড়ার বা চ্যাপ্টারটা শুরু করার আগে এই একটা পেজে একবার চোখ বুলাও, তাইলে তুমি বুঝে যাচ্ছ যে এই চ্যাপ্টারটার কি কি পড়তে হবে। দেখো আমরা কিন্তু খুব সুন্দর এক পেজে একদম সামারি করেছি যে এগুলো এগুলো পড়তে হবে, এগুলো জায়গা থেকে বিগত বছরের প্রশ্ন আছে। পাশাপাশি শুরুতেও দিয়ে দিছি যে এই চ্যাপ্টারে থেকে বিগত বছরে কয়টা করে প্রশ্ন আসছে, কোন সালে কতটা করে প্রশ্ন আসছে। এটা দেখলে তুমি বুঝতে পারতেছো এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কেমন, আর এটা দেখলে তুমি বুঝতে পারতেছো যে তোমাকে এখান থেকে কি কি পড়তে হবে, শুধুমাত্র একটা পিডিএফ, একটা পেজ। এটা কিন্তু খুব কাজের জিনিস। সো এই এরিয়া মার্কিং পিডিএফ এবং ইউনিভার্সাল পিডিএফ, এই দুইটা কিন্তু আমাদের কোর্সে আছে। অ্যান্ড তুমি যদি এখন এনরোল করো 40% ডিসকাউন্ট পাবা। আর এখানে আর একটা কথা না বললেই নয়, সেটা হলো যে এটা আমি প্রতিটা ভিডিওতেও বলবো, এখনও বলবো, চান্স যদি পাইতে চাও অবশ্যই নামাজ পড়ো। তোমরা অনেকে এখনও নামাজ পড়তেছো না, আমি জানি। আমার অনেক ফ্রেন্ডও শুরুতে নামাজ পড়তো না, শেষে যায় নামাজ পড়তো, বাট আমি বলতে গেলে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে নামাজ পড়তাম। সো ট্রাই করবা এখন থেকে একটু নামাজ পড়ার, 5 ওয়াক্ত পড়ার ট্রাই করবা। যদি না হয় কমসে কম দিনে একবার হলেও আল্লাহর সামনে মাথা নত করবা, যেন তোমার চান্সটা মিস না যায়। সো যে কোনো চ্যাপ্টার আমরা যদি পড়ি তাহলে আমরা এইভাবে পড়বো, অ্যান্ড এইভাবে যদি পড়ো অ্যান্ড 100% এফোর্ট দাও, তাহলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যদি চাও আমার ফেসবুক আইডি এস এম আরাফাত ফেরদৌস, এখানেই ফলো করতে পারো। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।